নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাস্কিন বন্ডের লেখা টাইগার ইন দ্য টানেল ছোট গল্পটির অনুকরণে বাংলা ছোট গল্প বাঘের গর্জন আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের বাংলা ছোট গল্প বাঘের গর্জন। পেটের জ্বালা বড় জ্বালা, এই সদা সত্য কথাটির সারমর্ম বলদেও খুব ভালো বুঝত। আজ নিজের ও তার পরিবারের পেট চালাতে তাকে নাইট গার্ডের কাজ নিতে হয়েছে এই ছোট্ট জঙ্গলে ঘেরা নামকেবাস্তা স্টেশনটিতে। এখানে সে একমাত্র কর্মচারী। তার কাজ হচ্ছে রাতের মেল ট্রেনগুলিকে সিগন্যাল দেখানো টানেল দিয়ে প্রবেশ করার পূর্বে। অবশ্য এর আগে তাকে নিশ্চিত করতে হতো যে টানেলটা রেল চলাচলের পক্ষে নিরাপদ আছে, মানে সেখানে রেল চলাচলের পক্ষে কোনো বাধা নেই। সব ঠিকঠাক থাকলে সে সিগন্যাল পোস্টের আলো ধরিয়ে দিয়ে অপেক্ষা করত রাতের মেল ট্রেন টানেলের মধ্যে দিয়ে পাস করে যাওয়ার। একবার রাতের মেল ট্রেন টানেলটার মধ্যে দিয়ে পাস করে গেলে তার আর বিশেষ কোনো কাজ নেই। বলদেও জাতিতে সাঁওতাল। স্টেশন থেকে মাইল 3 দূরে তার ছোট্ট গ্রাম, যেখানে তাদের ছোট্ট চাষের জমি তাদের কোনো ক্রমে বাঁচতে সক্ষম করত। তাই এক প্রকার পেটের দায়ে বলদেওকে এই নাইট গার্ডের চাকরি নিতে হয়েছে। এখন চাকরি, চাষবাস সব মিলিয়ে তার পরিবার সচ্ছলভাবে বাঁচতে পারে ঠিকই, কিন্তু প্রতিদিন রাতে তাকে জঙ্গলের এই নিশুতি পরিবেশ, এক অজানা ভয়, সব কিছুর সাথে লড়াই করতে হতো। আজকে রাতের নাইট ডিউটিতে যাওয়ার আগে স্টেশনের ছোট্ট কুঁড়েঘরটিতে বলদেও তার 14 বছরের ঘুমন্ত ছেলে তেম্বুকে দরজায় খিল দিয়ে ঘুমাতে বলে। তেম্বু ঘুমের মধ্যে ঘাড় নেড়ে সম্মতি জানায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার বাবার সাথে যাবার জন্য জেদ করে। বলদেও মানা করে, বাইরে এত ঠান্ডা, কি দরকার? তবে ছেলেকে সে বারবার হুঁশিয়ার করে দেয় সে চলে গেলে যেন দরজায় খিল দিয়ে ঘুমায়। 14 বছরের তেম্বু রোজ বাবার সাথে স্টেশনের এই ছোট্ট কুঁড়েঘরটায় শুতে আসতো না, কারণ তার বাবার অবর্তমানে তাকে পরিবারের দেখাশোনা, চাষবাসের কাজ সব কিছু সামাল দিতে হতো। বলদেও বেরোনোর আগে তার গায়ের মোটা কম্বলটা ভালো করে জড়িয়ে নেয়। আজকে বাইরে ভীষণ ঠান্ডা, তার উপর জোরে হাওয়া বইছে। বাঁ হাতে তার লণ্ঠন আর ডান হাতে তুলে নেয় তার প্রিয় অস্ত্র, তার কুঠারখানা। এই কুঠারখানা যেন তার অঙ্গের একটা অলংকার, কারণ এটা সব সময় তার সাথে থাকে। সে 7 মাইল দূরে কোনো সাঁওতাল নাচ দেখতে যাওয়া হোক অথবা কোনো স্থানীয় বাজারে যাওয়া হোক, কুঠারখানা সব সময় তার সাথে থাকে। ছোটখাটো কিন্তু ভীষণ মজবুত তার কুঠারখানা। এর প্রয়োগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বলদেও দেখেছিল যখন নাইট ডিউটি করার সময় অতর্কিতে একটা শুয়োর এসে তাকে হামলা করে।
সেই রাতে এই কুঠার দিয়ে সে বুনো শুয়োরটির ভবলীলা সাঙ্গ করে। এমন অনেকবার হয়েছে যে স্টেশন পরিদর্শন করতে এসে রেল কোম্পানির কোনো বড় কর্তা তার কুঠারখানা দেখে আকৃষ্ট হয়েছে ও বলদেওকে মোটা টাকা দিতে চেয়েছে অস্ত্রটির বিনিময়ে। কিন্তু বলদেও হাত জোড় করে হাসি মুখে তাদের সামনে ক্ষমা প্রার্থনা চেয়েছে। আজকে নিশুতি রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বলদেওর এক অজানা ভয়ে গা ছমছম করে ওঠে। ওই দূরে দেখা যায় পর্বত শ্রেণী, যা অন্ধকারের মধ্যে এক বৃহতাকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। সেই দিকে তাকালে যেন ভয় আরও বেড়ে যায়। বলদেও নিজে একটা সাঁওতাল হওয়ার দরুন সে জঙ্গলকে খুব ভালো করে বোঝে আর চেনে, কিন্তু তবুও রাতের অন্ধকারে একা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানকার বন্য প্রাণীদের সম্পর্কে না ভেবে সে পারে না। সে বহু গল্প শুনেছে এখানকার মানুষ খেকো বাঘের, কিন্তু আজ অবধি সেটার কোনো প্রকার উপস্থিতি সে টের পায়নি। অন্ধকার নিশুতি রাতে মাঝে মধ্যে দূর থেকে সে শুনতে পেয়েছে চিতাবাঘের আওয়াজ, যেখানে একটা চিতাবাঘ তার সাথীকে ডাকছে। কিন্তু তারা সচরাচর স্টেশন চত্বরে বিশেষ একটা আসে না। কিছুক্ষণ সিগন্যাল পোস্টার সামনে অপেক্ষা করার পর বলদেও ধীরে ধীরে এগোতে লাগে টানেলটার দিকে সাহসে ভর করে। অন্ধকারে টানেলটাকে যেন নরকের খোলাদ্বার মনে হচ্ছিল। সেটার দিকে এগিয়ে যাওয়ার সময় বলদেও বাঁ হাতে লণ্ঠনটাকে উঁচিয়ে ধরে ও ডান হাতে শক্ত করে ধরে রাখে তার কুঠারখানা। কিছুক্ষণ পর সে টানেলটার মধ্যে থেকে বেরিয়ে আসে, নিশ্চিন্ত হয়ে যে সেখানে কোনো বাধা নেই ট্রেন চলাচলের পক্ষে। ফিরে এসে সে সিগন্যাল পোস্টার আলো পুনরায় ধরিয়ে দেয় ও অপেক্ষা করতে লাগে সিগন্যাল পোস্টার নিচে বসে। এদিকে স্টেশনের ছোট্ট কুঁড়েঘরটিতে তখন তেম্বু সজাগ হয়ে শুয়ে আছে, অপেক্ষা করছে কখন ট্রেনের গর্জন শুনতে পাবে আর কখন তার বাবা তার পাশে এসে পুনরায় শোবে। সিগন্যাল পোস্টার নিচে বসে থাকতে থাকতে বলদেওর হালকা একটা তন্দ্রা ভাব আসে। হঠাৎই তন্দ্রা ভাবটা ভেঙে যায় দূরে একটা বার্কিং ডিয়ারের আওয়াজ শুনে। ক্ষণিকের মধ্যে বলদেও যেন সজাগ হয়ে ওঠে তার চারপাশের পরিবেশটাকে নিয়ে। তড়াক করে সে লাফিয়ে ওঠে, হাতের লণ্ঠনটা উঁচিয়ে ধরে ভালো করে দেখবার চেষ্টা করে যতদূর চোখ যায়। না, সেরকম কিছু তো দেখা যাচ্ছে না, কিংবা আর কোনো আওয়াজ, না সেরকমও তো কোনো কিছু শোনা যাচ্ছে না। তবুও বলদেও সতর্কভাবে দাঁড়িয়ে থাকে সিগন্যাল পোস্টার সামনে। তার সমস্ত ইন্দ্রিয় তখন সজাগ হয়ে ওঠে কোনো আগত বিপদের সম্ভাবনায়। কিছুক্ষণ পর বলদেওর কানে আসে একটা ভারী জন্তুর লাফানোর আওয়াজ, আর তারপরেই যেন কিছু পাথর সরে গেল। বলদেওর ক্ষণিকের মধ্যে যেন সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়।
তবে কি তবে কি তার সামনা হতে চলেছে সেই মানুষকে খুব বাঘের সাথে? হায় ভগবান! এখন এখন কি হবে? যদি যদি বাঘটা যদি বাঘটা এখন স্টেশনের কুড়ে ঘরটির দিকে এগিয়ে যায়, তবে তো টেম্বুর খুব বিপদ। বলদেও কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই সে একটু দূরে দেখতে পায় আগত দুটি জ্বলন্ত চোখকে। ভয়ে তার সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন এখন সে কি করবে? পিছন ফিরে পালাবে? না না না, সে তো এক মূর্খতামি হবে। কারণ বলদেও জানতো যে অন্ধকারের মধ্যে দৌড়ে সে বাঘের সাথে পারবে না। বাঘ অতর্কিতে তাকে পিছন থেকে হামলা করে মেরে ফেলবে। আর কোনো উপায় না দেখে বলদেও সর্বশক্তি ও সর্বসাহস দিয়ে বাঘটির সামনা করে শক্ত করে এগিয়ে ধরে তার কুঠারখানা। ওদিকে বাঘটি আস্তে আস্তে বলদেওর দিকে এগিয়ে আসে, প্রস্তুত হয় তার উপর লাফ মারার জন্য। আর এদিকে বলদেও এক শক্ত পাষাণের মতো সিগন্যাল পোস্টটির দিকে পিঠ করে বাঘটার সামনা করে। একটা ভয়ঙ্কর গর্জন করে বাঘটি লাফিয়ে পড়ে ও বলদেওর ওপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু বলদেও ক্ষণিকের মধ্যে সে আক্রমণকে প্রতিহত করে সর্বশক্তি দিয়ে তার হাতের কুঠারটা বাঘের ঘাড়ের প্রকাণ্ড একটা আক্রমণ করে। যন্ত্রণায় বাঘটি গর্জন করে ওঠে এবং ক্রুদ্ধ হয়ে সেটি বলদেওর ওপর আবার লাফানোর চেষ্টা করে। কিন্তু এবারেও বলদেও ক্ষণিকের মধ্যে সে আক্রমণকে প্রতিহত করে সর্বশক্তি দিয়ে আবারও তার ঘাড়ে ভীষণ এক আঘাত করে। এই আঘাতে বাঘের সামনের দিকে একটা হাত যেন শরীর থেকে প্রায় ঝুলে পড়ে। কিন্তু এই ভীষণ আঘাতে বলদেওর হাতের কুঠারখানা বাঘের হাড়ে আটকে যায়। সম্পূর্ণ নিরস্ত্র নিরুপায় হয়ে বলদেও তখন হাতের কাছে অন্য কোনো অস্ত্র খোঁজে বাঘটির সামনা করতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাঘটি ক্ষণিকের মধ্যে বলদেওর ওপর এইবারে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ ধস্তাধস্তি লড়াই পর বলদেওর চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে যায়। শরীরটি শেষ রক্ষা করার চেষ্টা করতে থাকে বাঘটির বিরুদ্ধে। তারপর ধীরে ধীরে সেটা নিথর হয়ে পড়ে। নিথর শরীরটির ওপর উঠে বসে বাঘটি তখন ঘন ঘন গর্জন ছাড়তে লাগে অসহ্য যন্ত্রণায়। আর তাই হয়তো সেটা বুঝতে পারে না তার দিকে এগিয়ে আসা ট্রেনটিকে। যতক্ষণে সেটা ট্রেনটিকে বুঝতে পারে ততক্ষণ সেটা অনেক দেরি হয়ে গেছে। মানুষটার মতো সেটাও তখন হতভম্ব হয়ে পড়ে। ও ও প্রাণ বাঁচানোর জন্য বাঘটি তখন মরিয়া হয়ে টানেলটির দিকে দৌড়তে লাগে। তার আহত পা তাকে জোরে দৌড়তে সক্ষম করে না, কিন্তু তবুও সেটা আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচাতে ধেয়ে আসা যমদূতের হাত থেকে। ট্রেনটি যখন টানেলটা থেকে বেরিয়ে যায় তখন চারিধারের পরিবেশ আবারও নিস্তব্ধ হয়ে যায়। পরের স্টেশনে ড্রাইভার ট্রেনকে দাঁড় করায় ইঞ্জিনে জল দেওয়ার জন্য। আর তখনই সে আশ্চর্য হয়ে দেখে যে ট্রেনের সামনে ঝুলছে একটা বাঘের কেটে যাওয়া মৃতদেহ। সমস্ত স্টেশনে তখন হইচই পড়ে যায়। আর এদিকে তখন টানেলের সেই অভিশপ্ত রাতের নিস্তব্ধতাকে ফুঁড়ে তখন একটাই আওয়াজ শোনা যায়।
সেটা ছিল 14 বছরের তেম্বুর তার বাবার মৃতদেহর ওপর আছড়ে পড়ে কান্না। সারা রাত বাবার মৃতদেহটাকে আগলে ওখানে বসে থাকে, পাছে পাছে কোনো হায়না শিয়াল যেন মৃতদেহটাকে টেনে নিয়ে না যেতে পারে। সকালের রিলিফ ওয়াচম্যান আসা অবধি সে বাবার মৃতদেহটাকে পাহারা দেয়। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां। एक बगल में नींद होगी, एक बगल में लोरियां। हम चांद पे। বলদেওর সৎকার করা হয় তার গ্রামে। গোটা পরিবারটা শোকে মগ্ন হয়ে থাকে কয়েকদিন। কিন্তু ওই যে বলেছিলাম না, পেটের জ্বালা বড় জ্বালা, তাই জীবনকে আবার এগিয়ে নিয়ে যেতে কিশোর তেম্বুকে রাতারাতি পূর্ণাঙ্গ পুরুষ হতে হয় ও সমগ্র পরিবারের দায়িত্ব নিতে হয়। হপ্তাখানেক পরে সে টানেলটার সামনে বসে থাকে সিগন্যালের আলো জ্বালিয়ে। অপেক্ষা করতে লাগে মেল ট্রেনটা কখন পাস করে যাবে। অন্ধকারের মধ্যে টানেলটার সামনে বসে থাকার সময় সে তার বাবার কুঠারটিকে গর্বের সাথে আঁকড়ে ধরে। গর্বে তার বুক ভরে ওঠে নিজের বাবার সাহসিকতার উপর। নিজের মনে মনে সে বলে ওঠে, কিসের ভয়? আজকে তার বাবা সাহসিকতার সাথে বাঘের সামনা করেছে। জঙ্গলের দেবতারা আজ তাদের প্রতি প্রসন্ন। অশ্রু ঝরে পড়তে লাগে তেম্বুর চোখ থেকে। স্নেহের সাথে সে বুকের মাঝে আঁকড়ে ধরে তার বাবার কুঠারখানা। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां। एक बगल में नींद होगी, एक बगल में लोरियां। हम चांद पे। আজকের গল্প ফুরলো, পাড়া জুড়লো। গল্পটির পরিবেশনা ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহুনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই সাপোর্ট আমাদের আগামী দিনে আরও ভালো কাজ আপনাদের সামনে পরিবেশন করার সুযোগ করে দেবে। ধন্যবাদ।